15 জুন বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছে রেডিও স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে মাঝপথেই খেয়ে হারালো বাংলাদেশের টপ অর্ডার। ভারতের টার্গেট 265 রান। পাহাড় ধসে রাঙামাটিতে আরও 3 মরদেহ উদ্ধার। যোগাযোগ বিচ্ছিন্ন, নিত্যপণ্যের সংকট চরমে। রাজধানীতে বাড়ছে চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা। ঈদের ছুটিতে সারা দেশে ছড়িয়ে পড়ার শঙ্কা। চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে বাংলাদেশে দেয়া 265 রানের ব্যাট করছে ভারত। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে 60 রান। দ্রুত রান তুলছে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম ওভারই ব্রেক থ্রু দেন ভুবনেশ্বর কুমার। 0 রানে বোল্ড হয়েছেন সৌম্য সরকার। 4 বাউন্ডারিতে রানের গতি বাড়িয়ে নেন সাব্বির, তবে বেশিক্ষণ টিকতে পারেননি। দলকে ভালো অবস্থানে নেন তামিম ও মুশফিক। 123 রানের জুটি ভাঙে ম্যাচের গতি পাল্টে দেন কেদার যাদব। 70 করে আউট হন তামিম। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান সাকিব থামেন 15 রানে। পরে 61 করা মুশফিককে তুলে নেন যাদব। এরপর মাশরাফি 30 রানে 250 পার করে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে সহকর্মী সাইফুল মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আছেন সহকর্মী সাব্বির ইরফান। সাইফুল, আমরা দেখেছি যে আজকে আসলে ইনিংসের মাঝপথেই বাংলাদেশের ঠিক যেখানে যাওয়ার কথা ছিল সেখান থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। লক্ষ্যটা যথাযথ হয়নি এই মাঠে। তবুও এখনো পর্যন্ত ভারত ব্যাট করছে। আশার কোনো দিক দেখছেন কিনা? কোন বিষয়গুলি টার্নিং পয়েন্ট হতে পারে এখনো পর্যন্ত? আশা করতে তো দোষ নেই, এই অবস্থা থেকেও ম্যাচ ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য অপেক্ষা করতে হবে। ভারতের 2 ওপেনার দারুণ শুরু করেছেন। এই জুটিটা ভয়ঙ্কর হয়ে ওঠার আগে আসলে ব্রেক থ্রু দিতে হবে, কিন্তু সেই ব্রেক থ্রু দেওয়ার মতো আসলে রসদ বাংলাদেশে আছে কিনা সেটাও দেখতে হবে। অবশ্যই মাশরাফি, তাসকিন, রুবেল, মুস্তাফিজ বাংলাদেশের টপ লাইন বোলার, কিন্তু এই ব্যাটিং লাইনের বিপক্ষে তারা কতটুকু কার্যকর হবে, তাদের ধার কতটুকু আছে সেটিও দেখার বিষয়। এখনো যে একদমই ম্যাচ হাতছাড়া হয়ে গেছে কিংবা হাতছাড়া হয়ে যাচ্ছে তা নয়, এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব এই 2 ওপেনারকে, রোহিত শর্মা, শিখর ধাওয়ান দুর্দান্ত ফর্মে আছেন, তাদের এই ওপেনিং ডিউটি ব্রেক দিতে হবে। তাদের মিডল অর্ডারটা দুর্দান্ত স্ট্রং। বিরাট কোহলি আছেন, মহেন্দ্র সিং ধোনি আছেন, সবকিছু মিলিয়ে এই ব্যাটিং লাইন আপকে আসলে সোজা হয়ে দাঁড় করানোর কোনো সুযোগ দেওয়া যাবে না বাংলাদেশের বোলারদের। আপনি কি বলছিলেন যে আসলে বাংলাদেশের সুযোগ ছিল এই রানটাকে বড় করার, বিশেষ করে যখন তামিম, মুশফিক ব্যাট করছিলেন, তাদের যে 123 রানের জুটি, তখন মনে হচ্ছিল রানটা অবশ্যই 300-র কাছাকাছি কিংবা 300 ছাড়িয়ে যাবে। কিন্তু একটা জিনিস দেখেছি, বাংলাদেশের এই কলাপস যখন হয় তখন আসলে সেই কলাপস আর ধরে রাখা যায় না, বা সেখান থেকে ইনিংস যে গড়ার মেরামত করার যে বিষয় থাকে সেটি হয়তো বাকিরা করতে পারেন না। সাকিবের একটা সুযোগ ছিল, গত ইনিংসে সেঞ্চুরি করেছেন, মাহমুদুল্লাহ সেঞ্চুরি করেছেন, তাদের উচিত ছিল আরো দায়িত্ব নিয়ে খেলা, কিন্তু তাদের একটু তাড়াহুড়ো ছিল। সাকিবকে যেভাবে আউট হতে দেখেছি এটা অবশ্যই বেমানান। মুশফিক যে অবস্থায় আউট হয়েছেন, মূলত সেখানেই বাংলাদেশের ইনিংস কিংবা বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিল 300 রান করার, সেই স্বপ্ন আসলে ধ্বংস হয়ে যায়। তারপরও আশা করতে দোষের নেই, এখনো ম্যাচে ঘুরে দাঁড়ানো সম্ভব। 265 রান টার্গেট এখনো অনেক দূর, কিন্তু আশা করতে গিয়ে আসলে যে বিষয়টি করতে হবে, দ্রুত ব্রেক থ্রু দিতে হবে, কিন্তু সে বোলার সেই কাজটা বোলার এখন করতে পারছে না। দেখা যাক কি হয় যায়। সাইফুল, এই আমরা দেখেছি যে ফার্স্ট ইনিংসে বাংলাদেশের অ্যাপ্রোচ খুব যথাযথ ছিল না, অর্থাৎ একটু ধরে খেলে প্রথমে যখন উইকেট পড়ে গেল সৌম্য সরকার, তারপরে সাব্বির যেভাবে আগ্রাসী ভূমিকা রাখলেন সেটি আসলে যথাযথ হয়তো ছিল, কিন্তু শেষ পর্যন্ত নিজেরা যখন গুটিয়ে খেলা শুরু করলেন তখন ব্যাপারটা একটু এলোমেলো হয়ে গেল। এবং আজকে আমরা দেখেছি যে তামিমও কিন্তু প্রথম দিকে খুব স্বাচ্ছন্দ্য ছিলেন না ক্রিজে। ডেফিনেটলি যেমন শুরু দরকার ছিল, বিশেষ করে সৌম্য এবং সাব্বিরের যে আউট, কিংবা গ্রুপ পর্বে তারা 3টে ম্যাচ খেলেছেন দুজনেই, এবং দুজনেই কিন্তু হতাশ করেছেন। তামিমের আউটটা অবশ্যই, ওই অবস্থায় তামিম যেভাবে আউট হয়েছেন, এই ধরনের একজন অভিজ্ঞ ব্যাটসম্যান যেভাবে আউট হবেন এটা তো কখনোই আশা করা যায় না। এর মধ্যে দৃষ্টিকোণ যদি বলেন, সবচেয়ে বেশি খারাপ লাগছে সাকিবের খেলার ধরন নিয়ে। যদিও সাকিব নিজেই বলেন তিনি
ভাবেই খেলেন, স্ট্রাইকিং করে খেলেন, কিন্তু সাইফুল, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব, সেখানে আছে সহকর্মী সাব্বির ইরফান। সাব্বির, অবশ্যই এখনো পর্যন্ত খেলা অনেকটা পথ বাকি, যদিও দর্শকরা পুরোপুরি খেলা ছেড়ে দেননি, কিন্তু খুব আশাও বুক বাঁধতে পারছেন না এখনো পর্যন্ত, কিন্তু দুই একটা ব্রেক থ্রু আসলেই আমরা জানি যে বাংলাদেশ খেলায় ফিরে আসবে, দর্শকরাও নিশ্চয়ই এমনটাই প্রত্যাশা করছেন। দর্শকদের প্রত্যাশাটা আসলে একই রকম। আমরা যেটা দেখেছি, যখনই তাসকিন আসলে এসেছিলেন বোলিং করতে, তখনই কিন্তু এখানে দর্শকরা কিন্তু উচ্ছ্বাস করে করেন এবং তিনি কিন্তু সুযোগ তৈরি করেছিলেন। হয়তো সৌম্যের একটু নড়বড় থাকার কারণে, হয়তো একটু অপ্রস্তুত থাকার কারণে সেই সুযোগটা কাজে লাগানো যায়নি। তবে এরপরও কিন্তু আসলে এখানে যে দর্শকরা আছেন তারা কিন্তু যথেষ্ট আশার বুক বেঁধে আছেন। আমরা কিন্তু একটু দেখি এখানে শাহবাগে যে বড় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে, সেই জায়ান্ট স্ক্রিনে কিন্তু খেলা দেখতে আমরা অন্যান্য সময় যে ধরনের দর্শক দেখতে পাই, আজ হয়তো কিছুটা কম। তবে আজকে রোজার কারণে হয়তো এটা হতে পারে, তবে এরপরও কিন্তু আমরা দেখছি সময় যত গড়াচ্ছে তত বেশি মানুষজন আসলে এখানে আসতে শুরু করেছেন এবং তারা সবাই আশা করছেন, যদিও 265 খুব বড় কোনো স্কোর নয়, হয়তো এটি ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপের কাছে হয়তো এই রান স্কোরটি অনেক ছোটো, কিন্তু এরপর আসলে এখানে দর্শক যারা আছেন তারা আশার বুক বেঁধে আছেন যে আজকের ম্যাচটা জিতে এবং এই মুহূর্তে একটা সুযোগ তৈরি হলে সেই সুযোগটা যদি মাশরাফির দল কাজে লাগাতে পারে, তাহলে ফাইনালের খেলার যে একটা ইতিহাস গড়া, সেই ইতিহাস গড়ার সাক্ষী তারা হতে পারবেন। অনেক দূর থেকে, ইসবাস্টন থেকে অনেক দূরে বাংলাদেশে থাকলেও তারা সেই আশা করছেন। আর এই ম্যাচের ফাইনাল যদি তারা জিততে পারে, তবে সেক্ষেত্রে তাদের অনেকের সাথে আমি কথা বলেছি এখানে যারা আছেন, তারা অনেকেই বলছেন যে যদি এই ম্যাচটা জিতে যায়, সেক্ষেত্রে ফাইনালে তারা পাচ্ছে তাদের চাইতে অনেকটা অপেক্ষাকৃত দুর্বল দল পাকিস্তানকে, তো সেক্ষেত্রে আসলে ট্রফির সম্ভাবনা আছে। তো মানুষজন আসলে এখনও নিরাশ হচ্ছেন না, তারা আশায় বুক পাচ্ছেন এবং তাদের আশা যে শেষ মুহূর্তে অথবা কোনো একটা সময় ম্যাচে, যেটা অনেক পথ বাকি আছে, কোনো একটা সময়ে মুস্তাফিজ, তাসকিন, রুবেল, মাশরাফি এবং সেই সাথে মোসাদ্দেক সৈকত আছেন, তারা সবাই মিলে, সাকিব সহ মিলে হয়তো ঘুরে দাঁড়াবেন এবং সেই তাদের সেই বোলিংয়ের তোপে হয়তো ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ তা হয়তো ধ্বংস করতে পারে। সাইফুল মজুমদার, আপনার কাছে আবার একটু ফিরে আসি যে এই মুহূর্তে স্পিন এখনো আসেনি, ভারতের স্পিনাররা ভালো করেছে, আপনার কি মনে হয় যে বাংলাদেশের স্পিনারদেরও সুযোগ আছে নাকি বাংলাদেশের ব্যাটসম্যানরা খারাপ খেলেছে? না, বোলারদের অবশ্যই সুযোগ আছে, যদি মাশরাফি সাকিবকেই ব্যবহার করেন, কিংবা মাহমুদুল্লাহ আছে, সাব্বির আছে, তাদেরকে যদি ব্যবহার করেন। কিন্তু আজকের ম্যাচে মনে হয় একজন স্পিনার বাড়তি দরকার ছিল, মিরাজের অন্তর্ভুক্ত অবশ্যই দরকার ছিল। এটা ব্যাটিং এর, কিন্তু এটি ধীরে ধীরে কিন্তু স্পিনারদেরও সহায়তা করেছে। আপনি যদি দেখেন ভারতের যে একাদশ, সেখানে 3 জন স্পিনার ছিল, আশ্বিন, জাদেজা এবং কেদার যাদব। 3 জন বোলার, আশ্বিন উইকেট পাননি, কিন্তু যাদবই আসলে যত ধ্বংস করেছেন এবং জাদেজাও সেই কাজটি করেছেন। সুতরাং আপনি তাদের বিবেচনায় দেখেন, তারা কিন্তু একাদশে স্পিনারকে গুরুত্ব দিয়েছে, কিন্তু বাংলাদেশ সেই আসলে গত ম্যাচে, বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে যে জয় পেয়েছে, সেই উইনিং কম্বিনেশন ধরে রাখতে গিয়েই মিরাজকে একাদশে রাখতে পারেনি। কিন্তু এটি মনে হচ্ছে এখন অবশ্যই মিরাজের অন্তর্ভুক্তি বড় দরকার ছিল, কারণ এই ধরনের উইকেটে স্পিনটাও ধরে, সেক্ষেত্রে স্পিনকে গুরুত্ব দেওয়া হচ্ছিল। এখন বিষয়টা হচ্ছে পেস বোলাররা সফল হননি, সেক্ষেত্রে সাকিব যদি সফল না হন, সেক্ষেত্রে সেকেন্ড অপশন মাশরাফি খুঁজে পাবেন কিভাবে? মাহমুদুল্লাহকে খুব একটা বোলিং অপশন হিসেবে মাশরাফি ব্যবহার করেন না, সাব্বিরও ততটা তার বলে ধারণে পার্টনার হিসেবে। সবশেষ যদি বলেন মোসাদ্দেক সৈকত, যেটি আমরা দেখেছি নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন, স্লগ ওভারে 3 উইকেট নিয়েছেন, এখন সেটি অপশন হিসেবে থাকবে সাকিবের পর অবশ্যই সৈকত। কিন্তু এক্ষেত্রে একজন বিশেষজ্ঞ বোলার যদি থাকতেন, বিশেষ করে মিরাজ যদি থাকতেন, অবশ্যই এখান থেকে হয়তো এখন মাশরাফি সেই স্পিনারদের ব্যবহার করতে পারতেন, একটা সুযোগ নিতে পারতেন। কিন্তু এই ধরনের উইকেটে মনে হচ্ছে পেস বোলাররা খুব একটা কিছু করতে পারবেন না। তাদের পেস বোলাররা করেছেন, কিন্তু ভুবনেশ্বর কুমার কিংবা জাসপ্রীত বুমরাহ। তবে সাইফুল, এটা ঠিক যে ভারতীয় পেস বোলাররা কিন্তু বলটা জায়গা মতো ফেলেছে, পিচের সুবিধার চাইতে বরং নিজেদের স্কিলের উপরে অনেক বেশি নির্ভর করেছে। আমরা বাংলাদেশের পেসারদেরকে সেই রকম নিজেদের উপর নির্ভর করার প্রবণতা খুব দেখি না, লাইন লেংথের দিক থেকেও যথেষ্ট গোছানো দেখছি না আমরা। ভারত যখন আসলে বোলিং শুরু, দেখেন তারা যে টস জিতেই কিন্তু তারা ফিল্ডিং নিয়েছে, ওই মুহূর্তে যে কন্ডিশন ছিল, বিশেষ করে ইংলিশ কন্ডিশনে প্রথম 1 ঘন্টা পেস বোলারদের সহায়তা করে, এবং এই যে গ্লুমি ওয়েদার, গুড়ি বৃষ্টি হচ্ছিল, সেই কন্ডিশনকে কাজে লাগাতেই তারা পুরো
যে উইকেট থেকে ফায়দা পেয়েছে। এবং আপনি যেটি বলছিলেন যে ভুবনেশ্বর কুমার কিংবা জাসপ্রীত বুমরা তারা কিন্তু লাইন লেন্থে অ্যাডজাস্ট ছিল দুর্দান্ত, এবং সেই তাদের যে একটা পরিকল্পনা ছিল, তাদের ছক কষে নেমেছিল যে বাংলাদেশের ব্যাটসম্যানদের কোনো, বিশেষ করে ওপেনারদের কোনো জায়গা দিবেন না, এবং তারা সেই স্পট বোলিং দুর্দান্ত করেছেন। সৌম্যর আউটটা দেখেন, তার যে আউটটা হয়েছে স্পট বল ছিল, তার ফুটওয়ার্ক ছিল না। এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তারা সফল হয়েছে। কিন্তু বাংলাদেশের পরিকল্পনা, বিশেষ করে এখন এই ধরনের উইকেটে আসলে পরিকল্পনা মাফিক বোলিং করতে হবে, কিন্তু আমরা টাইগার পেস বোলারদের কাছে সেই ধরনের পরিকল্পনা দেখিনি। বিশেষ করে যখন দুর্দান্ত ফর্মে আছেন রোহিত শর্মা কিংবা শিখর ধাওয়ান, তাদের বিপক্ষে বোলিং এর একটা প্ল্যান দরকার ছিল, সেই পরিকল্পনা হয়তো এখন পর্যন্ত দেখিনি। তারপরে দেখা যায় ম্যাচটা যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়ানো সম্ভব, এবং সেই ঘুরে দাঁড়ানো আসলে সেই প্রত্যাশাই করছি আমরা। অবশ্যই সাইফুল মজুমদার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা সারা দেশ জুড়েই আছে। সাইফুল মজুমদার, সাবির ইরফান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি। আরও ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে মানিকছড়ি থেকে সৈনিক আজিজুর রহমান ও বেদবিদিয়া থেকে রূপন দত্ত ও চড়ুই বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে ৫ জেলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জন। রাঙামাটি থেকে ১০৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামে ৩২ জনের মধ্যে শুধু রাঙ্গুনিয়াতেই ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বান্দরবান, খাগড়াছড়ি এবং কক্সবাজারে উদ্ধার করা হয়েছে ৯ জনের মরদেহ। সব এলাকা থেকেই ধীরে ধীরে পানি নেমে যাচ্ছে। রাঙামাটিতে উদ্ধার কাজ চললেও শেষ হয়েছে বান্দরবান, চট্টগ্রাম, রাঙ্গুনিয়া ও কক্সবাজারে। বান্দরবান শহর ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী শিমুল বাসা, এবং রাঙামাটি থেকে আছে অনুপম শীল। শিমুল বাসার, আমরা একটু জানতে চাই যে গত কয়েকদিনে ধ্বংসস্তূপ থেকে অনেককেই উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখন কি পর্যায়ে আছে সেখানে? আর কেউ আটকে থাকার কোনো সম্ভাবনা আছে কিনা? দুদিন ধরে আমি রাঙ্গুনিয়াতে অবস্থান করছি, এবং সে রাঙ্গুনিয়ার বিভিন্ন যে স্পটে, যেসব স্পটে সেখানে আমি ছিলাম, সেখানে আর কেউ নিখোঁজ নেই। ফলে উদ্ধার তৎপরতা গতকালই ফায়ার সার্ভিস শেষ করেছে। যদিও এলাকাবাসী বারবার অভিযোগ করে বলছেন যে ফায়ার সার্ভিস এই উদ্ধার তৎপরতার সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিল না। এলাকাবাসী নিজেরাই যখন সেহরির পর পরে নির্মম ঘটনা ঘটে, তখন এলাকাবাসী তারাই দৌড়ে গিয়ে আহতদের উদ্ধার করে, এবং যারা নিহত হয় তাদেরকে নিকটস্থ কবরস্থানে তারা দাফন করে, এবং আহতদেরকে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা সেবা দেয়। ফলে উদ্ধার তৎপরতার এখন আর কোনো বিষয় নেই। যদিও আজ সকাল থেকেই কিন্তু এই রাঙ্গুনিয়া থেকে শুরু করে চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সারাদিন ব্যাপী, এবং আবহাওয়া অফিসের যে তথ্য, সে তথ্য অনুযায়ী আজকের দিনেও কিন্তু এ ধরনের ভূমিধসের ঘটনা ঘটার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ফলে যারা ঝুঁকিপূর্ণ এলাকায় এখনও বসবাস করছেন তাদেরকে সরিয়ে এনে আর কথা বলা হচ্ছে, কিন্তু এলাকাতে ঘুরে যেসব মানুষ ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করছে কিংবা পাহাড়ের পাদদেশে বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখিনি। আজকে 4টি ইউনিয়নের স্থানীয় সাংসদ হাসান মাহমুদ তিনি ত্রাণ বিতরণ করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যারা মারা গেছেন তাদের পরিবারকে 20,000 টাকা দেওয়া হবে, এবং যারা আহত হয়েছেন তাদেরকে 5,000 করে টাকা দেওয়া হবে, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এবং ক্ষতিগ্রস্ত পরিবার যারা, অর্থাৎ যে টানা বর্ষণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 10 কেজি করে চাল তারা আজকে বিতরণ করেছেন। শিমুল বাসার, এত হতাহত কেন হলো সেই নিয়ে কোনো ধরনের অনুসন্ধান চলছে কিনা? দুর্যোগ ব্যবস্থাপনা অথবা অন্য কোনো সরকারি সংস্থা এটি নিয়ে তদন্ত করছে কিনা? এই বিষয়ে কোনো ধরনের তদন্তই দুর্যোগ ব্যবস্থাপনা কিংবা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে না। গণমাধ্যমের কর্মীরা বারবার ওইসব এলাকাতে যাচ্ছেন, এবং তাদের কাছে স্থানীয় লোকজন তারা অভিযোগ করেছেন যে রাঙ্গুনিয়া যেই, এবং তার মধ্যে যেখানে এই দুর্ঘটনা ঘটেছে সেই ইউনিয়নটিতে রয়েছে 69টি ইটের ভাট, এবং প্রত্যেকটি ইটের ভাটেরই কিন্তু
যেসব জ্বালানি প্রয়োজন হয় তারা নিকটস্থ যে টিলা এবং পাহাড় রয়েছে সেখান থেকে তারা জ্বালানি সংগ্রহ করে করেন, এবং যে মাটির প্রয়োজন হয় ইট তৈরি করার জন্য সেই মাটি কিন্তু তারা নিকটস্থ জমি এবং পাহাড় থেকে তারা মেশিন দিয়ে খুঁড়ে নিয়ে সেই ইটের ভাটে কাজে লাগান। ফলে এই ধরনের দুর্ঘটনা ওই এলাকায় ঘটতে পারে। এবং ভূতাত্ত্বিক যারা রয়েছে চট্টগ্রামে, তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে যেসব টিলা এবং পাহাড় রয়েছে, প্রত্যেকটি পাহাড়ের যে মাটির ধরন সেটি কিন্তু একরকম না। কোনো কোনো পাহাড়ের মাটির ধরন রয়েছে বেলে মাটি এবং এঁটেল দোআঁশ মাটি। বেলে মাটির যেসব পাহাড় রয়েছে সেই পাহাড় থেকে কোনো ধরনের গাছ যদি কাটা হয় তাহলে সেই মাটিটি আলগা হয়ে যায়, ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এবং যারা বসতি স্থাপন করেছেন তারা কিন্তু এই মাটির ধরন সম্পর্কে ওয়াকিবহাল না, ফলে তারা কিন্তু এই পাহাড়ের পদদেশে তারা বসতি স্থাপন করেন। এবং যখন গাছ কমে যায়, পাহাড় নরম হয়ে এই অতিবৃষ্টিতে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আমরা জেনেছি। এবং স্থানীয় এলাকাবাসীও বলছেন যে পাহাড় কাটা হচ্ছে, ইট ভাটার লোকজনই কিন্তু সেই পাহাড় কাটছে। শিমুল বাশার, আপনি সঙ্গে থাকুন, আমরা একটু অনুপম শীলের কাছে যাব। রাঙামাটিতে আছেন অনুপম শীল, রাঙামাটির পরিস্থিতি জানার আগে একটু এই বিষয়টি জানতে চাই যে চট্টগ্রাম এলাকায় এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম এলাকায় গত কয়েক বছর ধরেই কিন্তু ছোট ছোট ভূমিধসের ঘটনায় 2-3 এরকম বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে। সেগুলি হয়তো এক ধরনের সতর্ক সংকেতই ছিল, কিন্তু সেই সতর্ক সংকেত আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশে যেরকম দেখি সেই সতর্কতার উপরে ভিত্তি করে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার যে এই ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি, সেইটির ব্যাপারে আসলে প্রশাসন থেকে কতটুকু প্রস্তুতি ছিল, সতর্কতা কতটুকু ছিল, মানুষের মধ্যেও সতর্কতার কতটুকু ছিল, সামগ্রিকভাবে আপনার কাছ থেকে জানতে চাই যে পরিস্থিতিটা কীভাবে দেখছেন আপনি। আসলে এই ক্ষেত্রে যদি সতর্কতা থাকতো বা প্রশাসনের পক্ষ থেকেও যদি সঠিক তদারকিটি থাকতো তাহলে কিন্তু যে 2-3 জন বা প্রতি বছর এর আগের বছরগুলোতে কিছু কিছু মৃত্যুর ঘটনায় কিন্তু এটি শেষ হয়ে যেতে পারতো। একসাথে এত মৃত্যু কিন্তু হতো না, যেহেতু সতর্ক ছিল না এবং প্রশাসনের কোনো সুনির্দিষ্ট কোনো তদারকি ছিল না বলেই আসলে এই ধরনের দুর্যোগ বা এই ধরনের বিপর্যয় পার্বত্য চট্টগ্রাম সহ চট্টগ্রাম এলাকায় নেমে এসেছে। এক্ষেত্রে একটি বিষয় যে চট্টগ্রাম শহরে একটি পাহাড় ব্যবস্থাপনা কমিটি আছে, বেশ শক্তিশালী, মেয়র এবং চট্টগ্রামের জেলা প্রশাসক সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন মানুষ এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠান কিন্তু এই পাহাড় ব্যবস্থাপনা কমিটির সাথে সম্পৃক্ত। কিন্তু এই পাহাড় ব্যবস্থাপনা কমিটির যে কয়টি সুপারিশ আছে বা যে কয়টি এর আগে পাহাড় ধসের ফলে যে সমস্ত তদন্ত কমিটি গঠিত হয়েছে, সেই তদন্ত কমিটি যে ধরনের রিপোর্ট তারা দিয়েছেন তার যে 2%-এর মতো যদি আমি বলি যে বাস্তবায়ন হয়েছে সেটি বলা যাবে না। উল্টো তাদের যে পরামর্শ বা তাদের যে সুনির্দিষ্ট কিছু তথ্য দেওয়া হয়েছিল সেগুলোকে লঙ্ঘন করে আবার নতুন করে এই চট্টগ্রামের পাহাড়গুলোতে বাসস্থান গড়ে তোলা হয়েছে এবং অনেকটা ঝুঁকিপূর্ণ বাসস্থান তৈরি করা হয়েছে। আমরা আজকে এখানে রাঙামাটি শহরে যে সমস্ত জায়গায় এই ভূমিধসের ঘটনা ঘটেছে সেখানে গিয়েছিলাম, সেখানকার সাধারণ মানুষের সাথেও কথা বলেছিলাম, পাশাপাশি যারা ফায়ার সার্ভিস এর কর্মীরা রয়েছে তাদের সাথেও কথা বলেছিলাম। এখানে কিন্তু সকলের কথায় একটি বিষয় আমরা জানতে পেরেছি এবং অনেক ক্ষেত্রে আমরা বুঝেছি যে মূলত এক্ষেত্রে পাহাড়ের পাদদেশে যে সমস্ত ঘর তৈরি করা হয়েছিল এবং পাশের যে সমস্ত ঘরের পাশে অরক্ষিত অবস্থায় ঝুঁকিপূর্ণ অবস্থায় সোজা ঢাল দিয়ে নেমে যাওয়া পাহাড়গুলো ছিল, সেই সমস্ত পাহাড় অতিবৃষ্টির কারণে নরম হয়ে অর্থাৎ মাটি আলগা হয়ে এই ভূমিধস বা পাহাড় ধসের ঘটনাটি ঘটেছে। এবং এই ক্ষেত্রে আমরা রাঙামাটির আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, সোম এবং মঙ্গলবার এই 2 দিনে রাঙামাটিতে প্রায় 312.04 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা এই আবহাওয়া অফিস জানিয়েছে যে রাঙামাটিতে এর আগে 2 দিনে এত বেশি বৃষ্টি কখনোই হয়নি। এবং এই বৃষ্টির যে প্রভাব, সেই বৃষ্টির প্রভাবে কিন্তু এই ধরনের বড় যে বিপর্যয় সেটি এসেছে। এবং এই পাহাড় ধসটি যদি এই এলাকায় বাড়িঘর না থাকতো তাহলেও কিন্তু এত বৃষ্টিতে এখানে ছোটখাটো পাহাড় ধস অবশ্যই হতো। তবে এই অনুপম শীল এবং শিমুল বাশার, আপনারা দুজনে আমাদের সঙ্গে থাকুন। অনুপম, আমি ফিরে এসে আপনার কাছ থেকে জানবো যে পার্বত্য চট্টগ্রাম এলাকায় নিত্যপণ্যের যথেষ্ট সংকটের কথা আমরা জানতে পাচ্ছি, কারণ যোগাযোগের একটু বিচ্ছিন্নতা আছে। সেইটার পরিস্থিতি কি সেটি জানবো। আমরা একটা বিরতির পর আপনাদের দুজনের কাছে ফিরে আসছি।
পাহাড় ধসের উদ্ধার তৎপরতা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম থেকে সহকর্মী শিমুল বাসার এবং রাঙামাটি থেকে অনুপম শীল। অনুপম, যেটি জানতে চাচ্ছিলাম যে রাঙামাটি এবং পার্বত্য এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কি অবস্থা, সরবরাহ যথেষ্ট আছে কিনা, বিকল্প কোনোভাবে সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে কিনা? হ্যাঁ, এখানে আসলে স্থানীয় যে সবজিগুলো আছে সে সমস্ত সবজি সরবরাহ খুব বেশি ঘাটতি হচ্ছে না, কিন্তু এখানে যেটি হচ্ছে যে সবজিগুলো সাধারণত চট্টগ্রাম থেকে এখানে আসে, বিশেষ করে আলু, চিচিঙ্গা সহ এই ধরনের সবজি, সেই সমস্ত সবজি কিন্তু এখানে আস্তে আস্তে অনেকটাই সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। এবং এই প্রেক্ষাপটে আমরা আজকের বাজারে দেখেছি 20 টাকা দামের যে আলু সেটি 90 টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে। আর সবচেয়ে যেটির সবচেয়ে বেশি ক্রাইসিস সেটি হচ্ছে মূলত জ্বালানি তেল, অর্থাৎ পেট্রোল, অকটেন, ডিজেল এগুলো একেবারেই আসতে পারছে না। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে 1 কেজি অকটেনের দাম 90 টাকার জায়গায় 1 লিটার পেট্রোল বিক্রি হয়েছে 250 টাকায়। এবং এর ফলে এখানে যে দূরত্ব সিএনজিতে ভাড়া 50 টাকা ছিল সেই দূরত্ব এখন 150 টাকা দিয়ে যেতে হচ্ছে। অর্থাৎ এই জ্বালানি তেলের বিষয়টির কারণে একেবারে পুরো একটা যোগাযোগ ব্যবস্থার উপর একটা বিরূপ প্রভাব এখানে তৈরি হয়েছে। এবং এটি করতে গিয়ে কিন্তু অন্যান্য যে সাধারণ পণ্য রয়েছে, ভোগ্য পণ্য রয়েছে, সেগুলোর উপর কিন্তু একটি প্রভাব পড়ছে। কিন্তু এই পরিস্থিতি থেকে উন্নতিতে কয়দিন লাগতে পারে যোগাযোগ ব্যবস্থা এবং সামগ্রিকভাবে নিত্য পণ্যের দাম? হ্যাঁ, আসলে এই বিষয়টি বলতে চাচ্ছিলাম যে গতকাল থেকে কিন্তু এখানকার জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন যারা দোকানদার রয়েছে এবং বিভিন্ন বাজারে গিয়ে কিন্তু বলে এসেছেন যে দাম কোনোভাবে বাড়ানো যাবে না, কিন্তু সেটির আমরা খুব বেশি প্রতিফলন এখানে দেখিনি। তবে আসার কথা হচ্ছে যে চট্টগ্রাম রাঙামাটি যেই সড়ক, সেই আমরা সড়ক ও জনপথ বিভাগের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা বলেছেন যে আগামীকাল দুপুর 2টা নাগাদ এখানে চট্টগ্রাম রাঙামাটি সড়কের শুধুমাত্র একটি পয়েন্ট ছাড়া, অর্থাৎ শালবাগান পয়েন্টটি ছাড়া, শালবাগান থেকে চট্টগ্রাম এবং এদিকে রাঙামাটি থেকে শালবাগান মাঝখানে 200 মিটারের একটি পয়েন্ট ছাড়া যান চলাচল তারা একেবারেই স্বাভাবিক করতে পারবেন। আর যে পয়েন্টটির কথা এখানে বলা হচ্ছে শালবাগানে, সেটি আসলে প্রায় 200 মিটার লম্বা এবং এটি নিচের দিকে পুরো রাস্তা সহ পুরোটাই দেবে গিয়েছে, যে কারণে এটি ঠিক করতে তাদের আরও কমপক্ষে 3 দিন সময় লাগবে যদি আবহাওয়ার এর মধ্যে বড় ধরনের কোনো ঝামেলা না হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে রাঙামাটি থেকে যদি নিরবিচ্ছিন্নভাবে আমরা চট্টগ্রামে যাতায়াত করতে চাই তাহলে আরও কমপক্ষে 4 দিন সময় লাগবে। আর যদি আমরা রাঙামাটি থেকে শালবাগান এবং শালবাগান থেকে হেঁটে পার হয়ে বা অন্যান্য কোনোভাবে পার হয়ে আমরা যদি যোগাযোগ করতে চাই তাহলে কালকে দুপুর 2টা নাগাদ আমাদেরকে অপেক্ষা করতে হবে। অনুপম শীল, আমরা একটু চট্টগ্রামে যাব শিমুল বাসারের কাছে। শিমুল বাসার, সামগ্রিকভাবে আপনি যেটি বলছিলেন যে যারা ভূতত্ত্ববিদ আছেন তারা বলছেন, পরিবেশবিদরাও নানান ধরনের পর্যবেক্ষণ দিচ্ছেন, আসলে এই অঞ্চলে ভূমিধস এবং ভূমিধস থেকে মানুষের মৃত্যু কমানোর ব্যাপারে যথেষ্ট উদ্যোগ আছে কিনা, মানুষের মধ্যেও সেই সচেতনতা আছে কিনা, এবং যেটা বলে স্থানীয় জ্ঞান যে কিভাবে কোথায় থাকলে পরে এবং পাহাড়গুলোতে কোন ধরনের গাছ লাগালে পরে পাহাড়গুলোর ক্ষতি কম হবে। কারণ আমরা এখন দেখেছি যে গত 30-40 বছরে পাহাড়ের যেই গাছ, যেটা প্রাকৃতিক গাছ, সেইটাও অনেক পাহাড়েই আর আগের মতো প্রাকৃতিক গাছ নেই। সেখানে অনেক ধরনের বলা যায় যে হাইব্রিড গাছও স্থাপন করা হচ্ছে, সেগুলির প্রভাব এগুলিতে আছে কিনা? আমি একটি তথ্য আগে আপনাকে জানিয়েছিলাম যে 2015 সালে বৃক্ষ জরিপ করা হয়েছিল, সেই জরিপ কিন্তু এখনও শেষ হয়নি। স্থানীয় যারা আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারা কিন্তু বছরের পর বছর ধরে পাহাড়ের পদদেশে এবং পাহাড়ের ঢালেই তারা বসতি স্থাপন করে। আপনি যদি সাম্প্রতিক সময়ে এই এলাকাটিতে, অর্থাৎ পাহাড়ি এলাকাতে ভ্রমণ করেন তাহলে দেখতে পাবেন যে এমনও কিছু বাড়িঘর রয়েছে তারা একদমই পাহাড়ের ঢালে রয়েছে এবং স্বাভাবিক চোখে দেখলে মনে হবে যে কোনো সময় এই ঘরটি ভেঙে পড়বে। কিন্তু আদিবাসী জনগোষ্ঠী, অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা মানুষ রয়েছেন, তাদের যে বসতি, সেগুলোতে কিন্তু কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। আমরা গণমাধ্যম কর্মীরা যেসব এলাকাতে দুর্ঘটনা ঘটেছে সেখানে কেন ঘটেনি সেটি জানাটা খুবই জরুরি, এবং এই বিষয়টা আপনার কাছ থেকে 1 মিনিটের বিরতির পর আপনার কাছে ফিরে এসে জানছি। এডিটর স্পিকে নিচ্ছে 1 মিনিট একটা বিরতি।
পাহাড় ধসের উৎপাত তৎপরতা নিয়ে কথা বলছি সহকর্মীদের সঙ্গে। শিমুল বাশার, আপনার কাছ থেকে যেটি জানতে চাচ্ছিলাম যে এই দুর্ঘটনায় যদি একটা সংখ্যাতাত্ত্বিক হিসাব দেখা যায় যে সেখানেও প্রায় ৮০% মতোই যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য নয় তারা মারা গেছেন, যারা মারা গেছেন তাদের ৮০%ই আসলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য নয় এরকম মানুষ। তো সেক্ষেত্রে এই বিষয়টিকে কিভাবে দেখা হচ্ছে এবং যেটা বলা হয় যে লোকাল নলেজ খুবই জরুরি, সেইটার কোনো মানে প্রভাব পড়ছে কিনা এই মৃত্যুর ক্ষেত্রে? বলছিলাম আপনাকে যে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ রয়েছেন তারা কিন্তু বছরের পর বছর ধরেই তারা এই পাহাড়ের পাদদেশে বসবাস করেন এবং পাহাড়ের ঢালে বসবাস করেন এবং তারা তাদের যে ট্র্যাডিশনাল নলেজ রয়েছে এবং বাপদাদার আমল থেকে যেই জ্ঞান তারা অর্জন করেছেন সেই জ্ঞান অনুযায়ী কিন্তু তারা তাদের বসতি স্থাপন করেন এবং তাদের ঘরগুলোর ডিজাইনও কিন্তু বাঙালিরা যে সমস্ত ঘর করে সেরকম না। বাঙালিরা যারা এখানে এসেছেন, অর্থাৎ রাঙ্গুনিয়া এলাকার কথা আমি আপনাকে বলছিলাম যে সেখানে যেসব বাঙালি বসতি স্থাপন করেছেন তাদের বেশিরভাগই চট্টগ্রামের বাইরে থেকে আসা, নোয়াখালী এবং বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন, অনেকটা তাদের কাজের প্রয়োজনে তারা এসেছেন এবং তারা তাদের যে বসতি স্থাপন করেন অনেকটাই সাময়িক বসতি স্থাপন করেন। ফলে তারা যে তাদের সমতলের যে জ্ঞান সেই জ্ঞান নিয়ে কিন্তু তারা ঘরবাড়ি তৈরি করেন এবং বেশিরভাগ বাঙালিদের ঘরবাড়ি কিন্তু টিন এবং কাঠের তৈরি। অন্যদিকে যারা আদিবাসী জনগোষ্ঠী অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ রয়েছেন তাদের বাড়িঘর কিন্তু এরকম টিন কাঠের নয়, তারা কিন্তু খুবই হালকা ধরনের ঘরবাড়ি তৈরি করেন এবং সেগুলো পাহাড়ের ঢালে তাদের যে ট্র্যাডিশনাল নলেজ রয়েছে সেই অনুযায়ী তারা তৈরি করেন। এটিও একটি প্রভাব ফেলতে পারে। শিমুল বাশার, ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অনুপমশীল, এই ক্ষেত্রে যেটি শিমুল বাশারও বলছিলেন যে এই ক্ষেত্রে কি করণীয় আছে, মানুষের লাইফ স্কিল যদি জীবন এবং মরণের প্রশ্নে আসে সেক্ষেত্রে আসলে প্রশাসন থেকেও তাদেরকে এই জিনিসগুলি দেখানো এবং কোন এলাকায় কি ধরনের ঘর তৈরি হচ্ছে, নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেইগুলি দেখার দায়িত্ব প্রশাসনের আছে কিনা, সেগুলি যথাযথভাবে পুরো এলাকাতেই দেখা হচ্ছে কিনা। কারণ আমরা যদি এখনই এই অবস্থা প্রতিরোধ না করা যায় তাহলে হয়তো ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা আমাদের জন্য অপেক্ষা করে আছে। জাহিদ ভাই, আসলে এখানে যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে স্থানীয় লোকদের মধ্যে সচেতনতা। কারণ এখানে আমরা আজকে সকালে এখানকার যে স্থানীয় পৌর মেয়র রয়েছেন আকবর চৌধুরী, তার সাথে কথা বলেছিলাম। তিনি আসলে যেটি বলছেন যে এখানে দেখা গেছে যে ৯৫%-এরও বেশি ভবন পৌর দপ্তর থেকে যে অনুমতি নেওয়ার একটি বিষয় থাকে, ডিজাইন বা এই ধরনের বিষয়, সেটি নাই। আর রাঙামাটি শহরটির এখনো পর্যন্ত কোনো মাস্টার প্ল্যান নেই, অর্থাৎ এই শহরে কিভাবে ঘরবাড়ি তৈরি হবে, কতটা ঘরবাড়ি থাকবে বা কতটা থাকবে না, কোন কোন এলাকায় কি কি ধরনের স্থাপনা তৈরি করা যাবে, এই বিষয়টি তদারকি করার মতো কোনো ধরনের সুযোগও আসলে এখানে নেই। যেহেতু এই পুরো শহরটি কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই বেড়ে উঠছে এবং যে যার ইচ্ছে মতো এখানে বাড়িঘর তৈরি করছেন, কোনো ধরনের আইন কানুন বা কোনো ধরনের নিয়ম। আমার মনে হয় যে এই নিয়মগুলি দ্রুত পদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করা দরকার, প্রয়োগ করা দরকার। অনুপমশীল, শিমুল বাশার, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বেরিজু স্পিকে নিচ্ছে আরও একটা বিরতি। ঢাকার পর সারা দেশে চিকুনগুনিয়া ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউট। সংস্থার প্রধান বলছেন, গত সপ্তাহে দেশের ৩টি জেলায় চিকুনগুনিয়া আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ঈদ উপলক্ষে অসংখ্য মানুষ ঢাকা ছাড়তে শুরু করায় রাজধানীর বাইরে জ্বরটি ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর সামির হোসেন মিশু। স্বাগত ডক্টর সামির হোসেন। চিকুনগুনিয়া ঢাকায় খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং যেহেতু আমরা জানি যে ঢাকা থেকে সারা দেশেই মানুষ এখন ছড়িয়ে পড়বে এবং এটা যেহেতু রক্তবাহিত বা মশাবাহিত রোগ, ফলে এটা ছড়িয়ে যাওয়ার আশঙ্কা কতটুকু আছে, এডিস মশা ঢাকার বাইরে কতটুকু আছে বলে মনে করেন?
ডক্টর সামির হোসেন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সামির হোসেনের সংযুক্তি আমরা যথাযথভাবে পাচ্ছিলাম না। দর্শক, এই ছিল এডিটর স্পিকে আজকের মতো।